বুঝবেন খুব ভালোভাবে। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা মেইনলি দাঁড়ায় সেটা হচ্ছে, আমি আপনাদের বলছি, আগেও বলছি, সেটা হচ্ছে একটা কাজ সাবজেক্ট যখন নিজে করে সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস, যেগুলো গতানুগতিক টেন্সের স্ট্রাকচার দিয়ে আমি করছি। আর যে কাজটা সাবজেক্ট নিজে না করে কাজটার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ কাজটা যে করে সেটা অবজেক্টে থাকে, অর্থাৎ সেই জিনিসটা থাকে ভার্বের পরে। কাজটা যে করে সেটা কোথায় থাকে বললাম? ভার্বের পরে। আর শুরুতে যে জিনিসটা থাকে ওই জিনিসটাকে করা হয়, অর্থাৎ ওই কাজটাকে করা হয়। অর্থাৎ এই হচ্ছে আমার স্ট্রাকচার, আমি আপনাদেরকে বলছিলাম। জাস্ট এই স্ট্রাকচার গুলো সম্পর্কে যদি একটা কনসেপ্ট থাকে আপনার আর কোনো সমস্যা হবে না। এখন এই স্ট্রাকচারের মধ্যে কি দাঁড়াচ্ছে কথাটা বোঝেন। ফর এক্সাম্পল, আমি কাজ করি, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। আমি কাজ করি, আই ডু দা ওয়ার্ক। বাংলা অর্থ কি? আমি কাজ করি, আই ডু দা ওয়ার্ক। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। এখন প্যাসিভ মানে হচ্ছে জিনিসটা সম্পূর্ণ উল্টে যাবে। এই যে জিনিসটা একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স হবে। এই আমিটা থাকবে না, কাজকে করলো বা না করলো এইটা আমার দরকার না। যদি বলি যে এই কাজটা করা হয়, এই কাজটা করা হয়, বাংলা কি বলছি? এই কাজটা করা হয়, এই কাজটা করা হয়। আমি কাজ করি না, অর্থাৎ যে সাবজেক্টে আমার আসতেছে সেই জিনিসটাকে করা হবে, অর্থাৎ কে করবে এইটা জানি না, বাট ওই জিনিসটাকে করা হবে। তখন আমার সেন্টেন্সটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ ডু ভার্ব, মেইন যে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর অক্সিলারি ভার্ব হিসেবে am is are এর মধ্যে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন, সো আপনার এখানে কি বসাতে হবে? আপনার এখানে ইজ বসাতে হবে, ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি টাকা পেয়েছি। টাকা পেয়েছি। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে নেব। একটু ওয়েট করেন, ক্লাসটা শেষ করে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে কথা বলতেছি, ওয়েট করেন, একটা ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে এইটাকে বলছি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এইরকম ভাবে কোন একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা রেগুলার ওয়েতে হয় বা প্রতিদিন হয়, অর্থাৎ হয় মানে কাজটা করা হয়, সেই কথাটা বলতে গেলে আমরা কি বসাবো? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বসাবো। যেমন আমি যদি বলি যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বই মেলা অনুষ্ঠিত হয়, 5 বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের বাড়িতে প্রতিদিন গানের আয়োজন করা হয়, এই মাঠে প্রতিদিন ফুটবল খেলা হয়, আমাদের দেশে প্রতিদিন প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এই যে কথাগুলো আমি বলছি এই সবগুলো কথা প্যাসিভ ভয়েস, অর্থাৎ এই কথাগুলো যখন আপনি ইংলিশে করবেন এই am is are প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে করতে হবে। আমি এই রিলেটেড সেন্টেন্স আপনাদেরকে ট্রান্সলেশন করতে দিব, আরো অনেক সেন্টেন্স আছে প্যাসিভ রিলেটেড, ট্রান্সলেশন করতে দিলে আপনারা সেগুলো কমপ্লিট করবেন। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, আমি যদি বলি হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? সে ফুটবল খেলে। এখন আমি যদি বলি ফুটবলটা খেলা হয়, ফুটবল খেলা হয়, তখন সেন্টেন্সটা এরকম, ফুটবল ইজ প্লেড। আচ্ছা,
এরকম আমার হচ্ছে, তাই না? তাহলে আমি যদি বলি আমি কাজ করতেছি, অর্থাৎ আই অ্যাম ডুইং, আমি এই কাজটা করতেছি, ডুইং দিস ওয়ার্ক। হ্যাঁ, আমি এই কাজটা করতেছি। এখন যদি বলি এই কাজটা করা হচ্ছে, অর্থাৎ আমার সেন্টেন্সটা উল্টে যাবে, কে করবে এটা আমি বলবো না। দিস ওয়ার্ক ইজ বিং ডান, ইজ বিং ডান। আচ্ছা, আর এই সেন্টেন্স গুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা কিন্তু কোনো বিষয় না। এই অক্সিলারি ভার্ব আছে না, এর সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হবে। এইটা যদি আগে আনেন সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে। ইজ দ্য ওয়ার্ক বিং ডান, কাজটা কি সম্পন্ন হচ্ছে? দ্য ওয়ার্ক ইজ নট বিং ডান, কাজটা সম্পন্ন হচ্ছে না। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভটা একদম ইজি, জাস্ট অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করতে হয়। অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়। এখন বোঝা ট্রাই করেন পারফেক্ট টেন্স। এটা কি বলছি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ বলছি যে আমি কাজটা করেছি, অর্থাৎ আমি কাজটা সম্পন্ন করেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পন্ন করেছি। আই হ্যাভ ডান, আমি করেছি, দ্য ওয়ার্ক। এইটা এইভাবে না বলে আমি যদি ঘুরাই দিই যে এই কাজটা করা হয়েছে, এই কাজটা করা হয়েছে, কাজটা সম্পন্ন করা হয়েছে, তখন আমাকে লিখতে হচ্ছে the work has been done। কারণ কি এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাভ আছে সাবজেক্টটা আই, এই জন্য ফার্স্ট পারসন, কিন্তু এই সাবজেক্টটা কি আমার থার্ড পারসন না, এই জন্য কিন্তু হ্যাজ হবে, হ্যাভ হবে না। সো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, বাংলা অর্থ কি করা হয়েছে। তাহলে বিন মানে হয়েছে, বিন মানে কি হয়েছে, আর বিং মানে কি হচ্ছে, ইজ বিং মানে হচ্ছে। যদি অজ বিং থাকতো তাহলে হচ্ছিল, যদি উইল বি বিং থাকতো হতে থাকবে, কাজটা হতে থাকবে। সো এরকম ভাবেই হ্যাড বিন থাকলে হচ্ছে কাজটা করা, হ্যাজ বিন মানে কাজটা করা হয়েছে, হ্যাড বিন মানে করা হয়েছিল, আর উইল হ্যাভ বিন মানে হচ্ছে উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভি3 এর মানে কাজটা করা হয়ে থাকবে, করা হয়ে থাকবে, এরকম একটা সেন্স দেয় ফিউচার পারফেক্ট টেন্স। তো এতগুলো দরকার হয় না। তো এই হচ্ছে মেইন কথা। ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। এই হচ্ছে জাস্ট প্যাসিভ, এই ছাড়া আর কিছু না, এটা কঠিন কিছু না, আপনারা পারবেন। অ্যাক্টিভের থেকেও প্যাসিভের স্ট্রাকচার বেশি ইজি বা বেশি সহজ। আমি আরো কিছু পড়াবো, সেন্টেন্স প্র্যাকটিক্যালি দেখাবো, দেখলে আপনারা এগুলো কভার করতে পারবেন ভালোভাবে। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো, আমি একটু মডাল ভার্ব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, which is very important because when you make sentences by using different structure of tense or passive voice, also you need the use of modal auxiliary verb if you want to broaden your sentences, if you want to make different kinds of sentences, if you want to express your own opinion by using ability, probability, or possibility. You must need to know the use of modal auxiliary verb. Just by using tense, the structure of tense, you won't be able to express anything whatever you want to express by using ability, probability, or possibility. For that reason, modal verbs are very important topic for spoken English as well as English grammar. If you want to be really expert and fluent in this language, you should know the proper use of modal auxiliary verb, because by using modal auxiliary verb you can make different kinds of sentences whatever you want to express from your own mind, and there is a benefit to learn this modal verb. That will be when you want to make sentences by using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb that you probably use in the structure of tense. So that is one kinds of benefit of modal verb. What
kinds of modal verb you use there. It can be could or can, may or might, shall or should, will or would. Just you have to put the main verb or just the root form of main verb after the modal verb. Don't need to add s, es, d, ed or ing with the modal auxiliary verb. And also here you have to remember that modal verbs mainly plays the major role in the sentences that you cannot see in the structure of tense. I mean, when you make sentences by using different kinds of structure of tense, you know that you have to use the primary auxiliary verb. In the present indefinite tense you should use do, does, or past indefinite tense you need to use did, or when you want to make different kinds of continuous tense you need to use am, is, are, or was, were, or will be. And when you go to the perfect tense you need to use have, has, or had. So after these primary auxiliary verb you should or you are to use different kinds of formation of main verb. You know that when you want to make sentences by using present indefinite tense, you should use s or es with the main verb. When you make sentences by using continuous tense, you need to use ing with the main verb. Or when you make perfect tense, you should use d, ed, tn, or I mean, you have to provide the formation of verb into past participle form. So there are so many formation of verb in the structure of tense. But when you make sentence by using model, you don't need to use different kinds of form of verb. So that is the benefit of modal auxiliary verb. Just you can put the present form or I mean root form of main verb. But before that, you must know the actual meaning of modal verb. For example, here you can see can. Can মানে পারা। কুড পারা অতীত অর্থে বসে, মে সম্ভাবনা অর্থে বসে, মাইট এটাকে বলা হয় পাস্ট অফ মে, অর্থাৎ মে এর একটা পাস্ট অ্যাবিলিটিকে মেনশন করার জন্য মাইট বসে। শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। এরপরে আছে আপনার কোথায় উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাকে অতীত অভ্যাস অর্থে ব্যবহার করতে হয়। শুড এটা হচ্ছে আপনার উচিত অর্থে বসে। শুড যে মডেলটা আছে কি অর্থে বসে? উচিত অর্থে। ওট টু এটাও উচিত অর্থে বসে। মাস্ট মানে অবশ্যই। নিড টু মানে প্রয়োজন। ডেয়ার টু মানে সাহস করা। ডেয়ার টু। উড বেটার অর রাদার এর মানেটা হচ্ছে বরং, উচিত বা ভালো। তাহলে এগুলোকে সবই আমরা বলছি মডাল অক্সিলারি ভার্ব। উড বেটার বা রাদার মানে কি বরং, উচিত বা ভালোই। ডেয়ার টু মানে সাহস করা। নিড টু মানে প্রয়োজন। নিড টু মানে কি প্রয়োজন। মাস্ট মানে অবশ্যই। ought to মানে উচিত। শুড মানে উচিত। ইউজ টু মানে অতীত অভ্যাস। উড মানে অতীত অভ্যাস। ইউজ টুটা অতীতে বেশি অভ্যস্ত থাকা অর্থে ব্যবহৃত হয়, আর উডটা সিম্পলি কোনো কাজে অভ্যস্ত ছিল এরকম ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ কোনো কাজে একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এমন কোনো কাজ যেটা সে না করে পারতো না, রেগুলার ওয়েতে করতো, এই জায়গাটাতে ইউজ টু এর ব্যবহার হয়। আর এই শুড মানে উচিত, ওট টু মানে উচিত, বাট পার্থক্যটা হচ্ছে ইন জেনারেলি আমরা শুড বসাই যে কোনো কাজে, যে কোনো কাজ করা উচিত এই অর্থে। আর কোন একটা কাজ দায়িত্বের সাথে আর কর্তব্যের সাথে আই মিন ডিউটি বা রেসপন্সিবিলিটির সঙ্গে করা উচিত, এই জায়গাটাতে শুডের পরিবর্তে ওট টু বসে। যেমন আই শুড অবে মাই প্যারেন্টস, ইউ ক্যান সে দ্যাট আমার পিতামাতাকে মান্য করা উচিত। বাট ইন দিস সেন্টেন্সেস if you use ought to instead of should, that will be appropriate or better. I ought to obey my parents or I ought to serve my country. Okay, সো মডেল ভার্ব যে সেন্টেন্স কিভাবে করি, ওই টেন্সের স্ট্রাকচার দিয়ে যেভাবে সেন্টেন্স তৈরি করা হয় সেইভাবে আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট ক্যান বি আই, উই, ইউ,
দেন মডাল অক্সিলারি ভার্ব গুলোকে আমার বসাতে হবে। এবং আমি কি বলছি, বারবার বলছি, মডাল ভার্বের পর প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার মেইন ভার্ব লাগে। তো এই মেইন ভার্ব যখন আমরা টেন্সের স্ট্রাকচারে শিখছি তখন কিন্তু ভার্বের বিভিন্ন ধরনের ফর্ম ইউজ করতে হয়। ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এস ইএস বসাতে হয়, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি, পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো বসাতে হয়। কিন্তু মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে এই মডাল অক্সিলারি ভার্ব গুলোর পরে মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে বসবে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। কিন্তু মডাল ভার্ব গুলো এখানে একটা মেজর রোল প্লে করে। তো খেয়াল করেন এখানে কি লেখা আছে, বোঝার ট্রাই করবেন ভালোভাবে। আই ক্যান স্পিক ইংলিশ অর্থ কি, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ মডাল ভার্বের চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু সেন্টেন্সের চেঞ্জ হচ্ছে। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারতাম। অর্থাৎ এই যে তিনটা শব্দ ক্যান, কুড, মে, মাইট, চারটা শব্দের মানে হচ্ছে পারা, পারি বা পারতাম। বাট ক্যান আর কুড এই দুইটা হচ্ছে অ্যাবিলিটি অর্থে পারা বোঝায়। অর্থাৎ আমি কোনো কিছু করতে পারি, আমার করার সামর্থ্য আছে। আই ক্যান প্লে ফুটবল, আমার দম আছে, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান রান 10 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। সো আমার দম আছে তাই আমি পারি। সো এই জায়গাটাতে ক্যানের ব্যবহার হয়। আর মে হচ্ছে, মে মানেও পারা, কয়াকার রয়াকার, বাট এটা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। অর্থাৎ সে আজ আসতে পারে, হি মে কাম টুডে, সে আসতেও পারে, হি মাইট কাম টুডে। অর্থাৎ এই স্পিকের ক্ষেত্রে আমার সেন্সটা কেমন হয় জানেন, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, সো দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমার বলার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, আমার স্কিল আছে, আই ক্যান। আর যখনই বলছি আই মে স্পিক ইংলিশ, এর মানে আমি ইংরেজি বলতেও পারি। অর্থাৎ আমি হয়তো ইংরেজি বলবো এখন আপনাদের সঙ্গে, আমি পারি জিনিসটা, কিন্তু হয়তো এখন আমি বলবো, আমি আপনাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারি, আবার নাও বলতে পারি, বাংলায় বলতে পারি। এই যে আমার বলার একটা চান্স আছে ইংলিশে কথা বলার। যেমন এই একটু আগে আমি ইংলিশে লেকচার দিলাম মডাল ভার্বের ইন্ট্রোডাকশন গুলো শুরু করার জন্য। তো এই জায়গাটাতে মে এর ব্যবহার হয়। বুঝতে পারছেন, ক্যান মানে অ্যাবিলিটি অর্থে পারা, মে মানে পসিবিলিটি অর্থে পারা। বুঝলেন কি বলছি? মনে করেন আমি যদি বলি, আমি যদি বলি আমি যদি বলি আই ক্যান সিং আ সং, আমি কোনো প্রশ্ন করতে পারবো? বলেন আমি গান গাইতে পারি। কি প্রশ্ন বলেন। কোথায় ক্যান বসবে আর কোথায় বসবে, আর কোথায় উইল আর কোথায় উইল, এটা যদি একটু ভালোভাবে বোঝাই দিতেন। উইল হচ্ছে ব, ব ফিউচারে কিছু করব। আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতাম, আই আই উড স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। কি বললাম বলেন তো, আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতাম, বলতাম, বলতাম অর্থাৎ অতীতে করতাম, আই উড স্পিক ইংলিশ, উড, WOULD, উড। আর আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। বোঝেন, একদম সহজ, কঠিন না। দেখেন আই ক্যান সিং আ সং মানে কি, আমি গান গাইতে পারি, অর্থাৎ গান গাওয়ার অ্যাবিলিটি আমার আছে, স্কিল আমার আছে, আমি পারি। আর যখন আমি বলছি আই মে সিং আ সং, আমি গান গাইতেও পারি। হয়তো আমি একটা কনসার্টে উপস্থিত হয়েছি, এখন আমি সেখানে গান গাইবো, অর্থাৎ আমার গান গাওয়ার একটা সম্ভাবনা সেখানে আছে। এই জায়গাটাতে আমি মে এর ব্যবহার করছি। আর আমি পারি জিনিসটা, আমার স্কিল, ক্যানের ব্যবহার হয় তার। তাহলে এরপর কি দেখেন, আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু, আই ওট টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন বা দরকার। আই নিড টু স্পিক ইংলিশ, আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই।
ইংরেজি বলার সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, অর্থাৎ আমি কথা বলতে পারি না, তারপরেও জোর করে বলি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আই শ্যাল স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। শ্যাল বলবো, উইল বলবো। এখানে শ্যাল কোথায় বসবে বা উইল কোথায় বসবে? সব জায়গাতে উইল বসাবেন, শ্যাল বসাবেন। শুধুমাত্র ফার্স্ট ধন্যবাদ। পার্সনের সঙ্গে শ্যাল বসানো যায় আই এবং উই এর সাথে, আর কোথাও বসানো যায় না। আর সব জায়গাতে উইল এর ব্যবহার করতে হয়। ঠিক আছে। উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে বসানো যায়, কিন্তু শ্যালটাকে সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে বসানো যায় না। ঠিক ঠিক আছে। আছে, তো দেখেন, বোঝার ট্রাই করেন। এখানে এইভাবে সেন্টেন্স গুলো আপনারা প্র্যাকটিস করবেন। যেমন সাবজেক্ট আগে, তারপরে মডাল ভার্ব, তারপরে মেইন ভার্ব। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা এট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। হিমেল উড গো, হিমেল যেত, টু দ্য সিনেমা, সিনেমা দেখতে, এট টাইমস, মাঝে মধ্যে হিমেল সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ওকে, সো এই হচ্ছে মডাল ভার্ব। এখন সেন্টেন্স শুধু তো তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হবে। নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে কিভাবে? টেন্সের স্ট্রাকচারে কেমন ছিল যে অক্সিলারি ভার্বের সঙ্গে কি বলছিলাম, নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। তাহলে আই ক্যান নট স্পিক ইংলিশ কি হবে? আমি ইংরেজি বলতে পারি। আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। আই শুডেন্ট স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত না। আই উডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম না। আই মাইটেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি নাও বলতে পারতাম। আই শ্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো না। আই ওন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো না। আই মাস্টেন্ট অর্থাৎ মাস্ট নট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো না। ইউ ক্যান নট ড্র পিকচার, আমি ফাইল দিয়ে দিলে কিন্তু প্র্যাকটিস করবেন সবাই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এটার এই মডেল সঙ্গে সঙ্গে দিয়ে দিলে ভালো হয় স্যার, আপনার ক্লাসের পরে সাথে সাথে ফাইলটা দিয়ে দিলে ভালো হয়। দিয়ে দিব, ক্লাসের পরে দিয়ে দিব। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টেন্ট অর্থাৎ মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, আমি ঢাকায় যাব না। শ্যান্ট মানে কি? শ্যাল নট। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এতে রাজি হব না। হব না, হতে পারি না এরকম হবে না, হব না, হ্যাঁ এটা এরকম হবে। শি নিডেন্ট গো দেয়ার, নিডেন্ট টু হবে, নিড নট, নিড টু হয়। শি নিডেন্ট টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার দরকার নেই। এইভাবে জাস্ট মডেল গুলোর সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়। আর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বটাকে আমার সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। মডাল অক্সিলারি ভার্বকে, যেমন ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড ইউ ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি চিঠিটা লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডাজ দ্য ডু দ্য ওয়ার্ক, ডাজ না ডু,
আর মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে আপনি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে পারবেন। কুড ইউ স্পিক ইন ইংলিশ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, কুড ইউ লেন্ড মি ইওর বুক, তোমার বইটা কি আমাকে ধার দিবে। উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব। নিড ইউ স্টে হিয়ার, নিড ইউ, এখানে এটা ভুল, আই না, এখানে হবে টু। নিড ইউ টু স্টে হিয়ার, তোমার কি এখানে থাকা দরকার। হ্যাঁ, ডেয়ার ইউ ওপেন ইট, তুমি কি এটা খুলতে সাহস পাও। ক্যান ইউ লিফট দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো। তো জাস্ট এইভাবেই আপনার সেন্টেন্স গুলোকে আপনি কি করতে পারেন, ইন্টারোগেটিভ। হ্যাঁ, শ্যাল আই, বার্ডেন মানে বার্ডেন মানে বোঝা। দেখেন শ্যাল আই শাট দ্য ডোর, শ্যাল ইট না শ্যাল আই, আমি। হ্যাঁ, উড ইউ মাইন্ড, আচ্ছা এটা একটু আলাদা স্ট্রাকচার, এটা নিয়ে পরে কথা বলবো। দেখেন আমি একটু বলি, এই যে মডাল ভার্ব যেটা দেখছেন আপনারা, আপনাদের আজকের কাজ থাকবে জাস্ট এই মডাল অক্সিলারি ভার্ব গুলোকে চেনা, এদের ডেফিনেশনটা বোঝা, এদের ওয়ার্ড মিনিং গুলো দেখা, এরপর কিভাবে সেন্টেন্সটা তৈরি হচ্ছে, কিভাবে নেগেটিভ হচ্ছে, কিভাবে ইন্টারোগেটিভ হচ্ছে, এই তিনটা বিষয় করা। এরপরে আমরা আবার এই প্রত্যেকটা মডাল ভার্বের উপর ডিটেলস ক্লাস দেখবো। মডাল ভার্ব কিন্তু শুধু একটা মাত্র অর্থ দেয় না, এখানে যে অর্থগুলো আছে এইটা হচ্ছে মেইনলি যে অর্থটা দেয় আমি সেইটাই লিখছি, বাট এইটা ছাড়াও মডাল অক্সিলারি ভার্ব অনেক বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের অর্থ বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে বিভিন্ন ওয়েতে এই মডাল ভার্ব গুলো দিয়ে থাকে। সো আমাদের সেই জিনিসটা বা সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মডাল ভার্বের উপর ডিটেইলস ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমি আপনাদের নিব, সেই ক্লাসগুলো আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এরা অনেক বৈচিত্র্যময়, সেটা আমি দেখাবো, বাট তার আগে আপনারা এগুলো একটু দেখবেন, এর বাইরে আর কিছু না। তো এখন কি আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে, বলেন।